নাশকতায় ক্ষতিগ্রস্ত বিটিভি ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী। বললেন, দেশের সম্মান নষ্ট করতে লন্ডনে বসে উস্কে দেয়া হচ্ছে প্রবাসীদের। যারা এটা ধ্বংস করলো আর যাদের জন্য এই দুর্ভোগ, যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি। কারফিউ শিথিলে বেড়েছে যান চলাচল। ছুটির দিনে জমে থাকা কাজ সেরে নিচ্ছেন অনেকে। ক্ষতি পোষাতে খোলা রয়েছে বেসরকারি কিছু কিছু অফিস। অফিস তো অন করে দিয়েছে, এই জন্য ফ্রাইডে তো অফিস করতে হচ্ছে। ঝামেলা নাই, জ্যাম নাই, রাস্তা সুন্দরভাবে চলাফেরা করা যাচ্ছে। অনেক কম যাত্রী, অনেক কম যাত্রীই নেই। একের পর এক পরীক্ষা পেছানো দুশ্চিন্তায় এইচএসসি পরীক্ষার্থীরা। প্রস্তুতিতে জোর দিচ্ছেন শিক্ষাবিদরা। আগস্টের মধ্যে পরীক্ষা শেষ করতে চায় বোর্ড। সুপার টাইফুন গায়ামির তাণ্ডবে ফিলিপাইন ও তাইওয়ানে অন্তত 25 জনের প্রাণহানি। চীনের ফুজিয়ান প্রদেশে বন্যা, বাতিল বিমান ও রেল সেবা। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। দেশের সম্মান নষ্ট করতে এখনো ফোন করে লন্ডনে বসে বিশ্বব্যাপী প্রবাসীদের উস্কে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে নাশকতাকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত বিটিভির ধ্বংসাবশেষ পরিদর্শন শেষে এমন মন্তব্য করেন তিনি। বলেন, এই ধ্বংসের সাথে জড়িত হামলাকারী এখনো আনাচে কানাচে লুকিয়ে আছে। তাদের খুঁজে বের করে সাজা নিশ্চিত করতে জনগণের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী। বলেন, বিএনপি জামায়াত অতীতের মতোই অগ্নিসন্ত্রাস করেছে, তবে এবার তারা আলাদা পদ্ধতি অবলম্বন করছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, কোটা ইস্যুতে মুক্তিযোদ্ধার সন্তান নিয়ে তার দেয়া বক্তব্য বিকৃত করা হয়েছে। বলেন, শিক্ষার্থীদের রাজাকার বলা হয়নি, তারা নিজেরাই নিজেদের রাজাকার বলে স্লোগান দিয়েছে। কিন্তু যারা এটা ধ্বংস করলো আর যাদের জন্য এই দুর্ভোগ, যাদের জন্য আজকে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে, আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরেই দিয়ে যাচ্ছি। মিথ্যা অপপ্রচার চালিয়ে কাউকে যেন বিভ্রান্ত করতে না পারি। যারা এসবের সাথে জড়িত সারা বাংলাদেশের আনাচে গানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন, তাদের খুঁজে বের করুন এবং তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন। আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই। গরম গরম ভাত সকাল কিংবা রাত, এটা যমুনা। যমুনা রাইস কুকার, সিম্পলিফাই কুকিং। ছুটির দিনেও চিরচেনা রূপে রাজধানী নগরীর বিভিন্ন প্রান্তে বেড়েছে মানুষের চলাচল। আজ সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত রাজধানীতে কারফিউ শিথিল থাকবে। ছুটির দিন হলেও খোলা রয়েছে অনেক বেসরকারি অফিস। তারা বলছেন, গত কয়েকদিন বন্ধ থাকায় ক্ষতি পুষিয়ে নিতে অফিস খোলা রাখা হয়েছে। এছাড়া কারফিউ শিথিলের মাঝে নিত্যপণ্যের বাজার সহ স্বাভাবিক কাজকর্ম সারতে ব্যস্ততা বেড়েছে মানুষের। যাত্রী কম হলেও বিভিন্ন সড়কে গণপরিবহনের দেখাও মিলেছে। কারফিউ শিথিলের সাথে কমছে মানুষের আতঙ্ক। আজকে যাত্রীর সংখ্যা খুব কম, রোডঘাটও খুব ফাঁকা, আমাদের কোথাও জ্যামজট নাই, আমাদের যাত্রীও নেই। ওই সময় আমাদের অফিসটা অফ ছিল, এখন অফিস তো অন করে দিয়েছে, এই জন্য ফ্রাইডে তো অফিস করতে হচ্ছে। অনেক শিথিল, কোনো ঝামেলা নাই, জ্যাম নাই, রাস্তা সুন্দরভাবে চলাফেরা করা যাচ্ছে। দেশের যে অবস্থা এইভাবে চলতে থাকলে তো আমরা না খেয়ে মরব। দেশের যে কোনো মুহূর্তে দেশের পরিস্থিতি ঠিক করতেই হবে। দর্শক, কারফিউ শিথিলের খবরাখবর জানাবেন আমার সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি রাজধানীর বাংলা মোটরে, সেখানে রয়েছেন আমার সহকর্মী মনিরুল ইসলাম। মনির, আজ রাজধানীর সার্বিক চিত্র আপনি কেমন দেখছেন এবং যেখানে যারা চলাচল করছেন তারা কি বলছেন? জি ধন্যবাদ। আসলে এই শুক্র শনি ছুটির দিনেও কারফিউ বলবৎ আছে দেশে, কিন্তু শিথিল আছে বেশ কয়েক ঘন্টা, সকাল থেকে বিকেল পর্যন্ত। তো এর মধ্যেও আসলে আমরা অন্য যে শুক্রবারগুলো দেখি, আজকের শুক্রবারটা আসলে স্বাভাবিক শুক্রবার নয়। আজকের দিনে একটু ভিড়ভাড়টা বেশি, মানুষের চলাচল বেশি। আমরা যেটা দেখেছি যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সেটা আগেই সকাল সকাল খুলে গেছে, বিভিন্ন মার্কেট সেগুলো আগেই সকাল সকাল খুলে গেছে, যে কারণে মানুষের চলাচলটা বেশি বেড়েছে। এবং বিশেষ করে শুক্রবার অধিকাংশ অফিস কেন্দ্রিক যারা বা
বেসরকারি বা সরকারি প্রতিষ্ঠান বন্ধ, কিন্তু বেসরকারি যেসব প্রতিষ্ঠান যেগুলো শুক্রবারে হয়তো বন্ধ থাকতো সেগুলো এই শুক্রবারে অনেকে খুলে রেখেছেন, যে কারণে চাকরিজীবী অনেককে আমরা পথচারী হিসেবে দেখতে পাচ্ছি বা হচ্ছে যাত্রী হিসেবে দেখতে পাচ্ছি। আর গণপরিবহনও পর্যাপ্ত আছে, যেহেতু শুক্রবার সে কারণে গণপরিবহনে একটু চাপ কম। আর মানুষজনের চলাচল, সেটা ব্যক্তিগত গাড়ি বা সিএনজি হোক বা অন্যান্য রিক্সা, সেসব যান চলাচলও বেশ আছে। যানজট নেই গত 2 দিন যেমন হচ্ছে এই যে কারফিউ শিথিল এই সময়টার মধ্যে বেশ প্রচণ্ড যানজট লেগেছিল সকাল বিকাল। তো আজকে শুক্রবার হিসেবে সেই যানজটটা নেই, কিন্তু মানুষের মধ্যে কর্মচাঞ্চল্য সেটা আছে। আরেকটি বিষয় হচ্ছে যে মানুষজন বলছেন যে এখনও গত এই 3-4 দিন আগেও যে একটা ভয়াবহ তাণ্ডব চলেছে রাজধানীতে, একটা ভয়াবহ বা আতঙ্কের একটা জনপদ ছিল এই রাজধানী সহ সারা দেশ, তো সেই আতঙ্কটা এখনও পর্যন্ত আছে। রাস্তার মোড়ে মোড়ে পুলিশের তল্লাশি এখনও আছে, বিভিন্ন থানা কেন্দ্রিক, বিভিন্ন বড় বড় পয়েন্ট কেন্দ্রিক। তো মানুষজন এই আতঙ্কের মধ্যেও স্বাভাবিক জীবনে ফেরার আপ্রাণ চেষ্টা করছে। এসব মনির, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা রাজশাহীতে যেতে চাই, সেখানে তো উল্টো চিত্র চলছে। সেখানে চলছে কারফিউ, বেলা 12টা থেকে দুপুর 3টা পর্যন্ত তা শিথিল থাকবে। এই বিষয়ে আরও জানার চেষ্টা করবো। আমার সহকর্মী তারেক মাহমুদ সেখানে রয়েছেন। তারেক, নগরীর সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন আজ? ইশরাত, নগরীর সার্বিক পরিস্থিতি আমার ঠিক পেছনে রয়েছে আলুপট্টিতে। এই আলুপট্টিতে আপনাকে একটু দেখাই। এখানে প্রশাসনের যে কড়াকড়ি, পুলিশের যে কড়াকড়ি এই কারফিউয়ের এই যেন কার্যক্রমটি সেটি সুষ্ঠুভাবে হয় সে বিষয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটি মোড়ে মোড়ে, শুধু আলুপট্টি নয়, কয়েকটি এবং প্রত্যেকটি মোড়ে মোড়ে কিন্তু পুলিশের যে কড়াকড়ি রয়েছে সেটি দেখতে পাচ্ছি। পুলিশ চেকপোস্ট এখানে বসে কিন্তু যারা চলাচল করছে তাদেরকে আসলে জানতে চাচ্ছেন যে তারা কোথায় যাবেন, কেন যাবেন, এই বিষয়টি পরিষ্কার করার পরে আসলে যারা চলাচল করছেন তাদেরকে ছাড়ছেন। আজকে শুক্রবার, আজকে যেহেতু সকালে অনেকে বাজারে বের হয়েছেন এবং বিশেষ করে বাজার হাট কিন্তু খোলা রয়েছে, এবং যে দোকানপাট, খাবারের দোকান, ওষুধের দোকান এবং যে রাজশাহীর সাহেব বাজার সহ মাস্টারপাড়া কয়েকটি বাজার কিন্তু খোলা রয়েছে। অনেকে বাড়ি থেকে বের হয়ে কিন্তু বাজারের উদ্দেশ্যে বের হয়েছেন। তবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, বিজিবি, পুলিশ, আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু সার্বিকভাবে কারফিউয়ের যে কার্যক্রম সেটি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কিন্তু তারা মাঠে রয়েছেন, তারা কাজ করছেন। এবং অন্যদিকে আমি যতটুকু দেখতে পাচ্ছি যে এই সকাল থেকে যেমন রাজশাহী নগরীতে যে ছোট ছোট যান চলাচল সেটি কিন্তু করছে, তবে গত কয়েকদিনের থেকে আজকে কিন্তু যান চলাচলের পরিমাণ কিছুটা কম। তবে অন্য যে রাজশাহী থেকে জেলা, আন্তঃজেলার যে বাসগুলো এবং যানবাহনগুলো সেগুলো কিন্তু ছেড়ে গিয়েছে, এবং রাজশাহী মহানগরীতেও কিন্তু যে রিক্সা, অটোরিক্সা সেটি চলছে, তবে একটু সীমিত পরিসরে। এবং বেলা 12টা থেকে যেহেতু 3টা পর্যন্ত যে শিথিল করার যে বিষয়টি, সেই সময়টি মানুষজন কিন্তু আরও বেশি বাইরে বের হবেন এবং তাদের যে কার্যক্রম সেটি করবেন, এবং সেই সাথে সাথে প্রশাসনের যে কড়াকড়ি সেটি কিন্তু অন্য সময় চলছে। ইশরাত, তারেক, ধন্যবাদ আপনাকে। চিরচেনা রূপে ফিরতে শুরু করেছে দেশের পরিবহন খাত। কয়েকদিন বন্ধ থাকার পর চলাচল করছে দূরপাল্লার বাস, তবে পুরোপুরি কাটেনি আতঙ্ক। আর্থিক ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াই মালিক শ্রমিকদের। টার্মিনালে পার্কিং ছিল দূরপাল্লার সব বাস। পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে চিরচেনা রূপে ফেনীর বাস কাউন্টারগুলো। চলছে গাড়ি। আমাদের সবাই টিপ দিয়ে বেতন, টিপ চালালে বেতন, না চালালে বেতন নাই। আমাদের মালিক কোনোরকম আমাদেরকে চালাই নিতেছে, কোনোরকম মালিকের লোকসান হলে আমাদেরকে চালাই নিতেছে। গাড়ি যদি চলে আমাদের জীবনযাত্রা সচল থাকে, গাড়ি যদি না চলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। ফেনীর মতো বদলাচ্ছে রংপুরের সড়ক মহাসড়কের চিত্র। যাত্রী বুঝে ছাড়ছে দূরপাল্লার বাস, পুরোপুরি কাটেনি আতঙ্ক। আল্লাহ ভরসা, আল্লাহর নাম নিয়ে আসছি, যাব, আল্লাহ মালিকে যা রাখছে। এই আমাদের একটা কর্ম করে খাইতে হবে তো নাকি, যেইভাবে চলে তাহলে আমরা কি খাই বাঁচবো। সকালে গেল, এখন 11:30টায় যাবে, আর দুপুরে 1টায়, তারপরে যাত্রী হলে আবার যাবে। দেশ আস্তে আস্তে ভালো হয়ে যাবে এবং তাড়াতাড়ি ভালো হওয়ার চেষ্টা করেন, আমরা বাঁচতে পারবো। পার্কিং ছেড়ে সড়কে নেমেছে চুয়াডাঙ্গার দূরপাল্লার গণপরিবহন। বাড়ছে যাত্রী চাপও। একই চিত্র সারা দেশেই। 5 দিন গাড়ি চলেনি, আমাদের দুর্ভোগ। অনেক মানুষের ঘর দিন আনে দিন খাই, তাদের খুব কষ্ট শ্রমিকদের। মাঝে মাঝে কারফিউ দিচ্ছে, এখনো মানুষের হতাশা রয়েছে। অল্প পরিসরে গাড়ি ছাড়ছে, টুকটাক যাত্রী কম বেশি হচ্ছে। আমাদের তো পরিবার আছে, আমরা কিভাবে চলবো, তাই বাধ্যতামূলক আমাদেরকে কিছু গাড়ি চলতে হচ্ছে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, চলমান পরিস্থিতিতে সড়কে নামতে পারেনি বাস। এতে পরিবহন খাতে বড় ধাক্কা লেগেছে, আর্থিক ক্ষতি হয়েছে অনেক।
হরতাল অবরোধ যে কোনো যানজটে আমরা প্রতিনিয়ত আমরা বাধাগ্রস্ত হইতেছি। আমাদের পরিবহন সেক্টর আসলে গত 2 বছর বিভিন্ন ধরনের ডলার সংকটের কারণে বিভিন্ন যন্ত্রাংশ বাড়ি যাবার কারণে আমাদের পরিবহন সেক্টর ইতিমধ্যে খুব জীর্ণশীর্ণ অবস্থা আছে। দ্রুতই সব ঠিক হয়ে যাবে বলে প্রত্যাশা পরিবহন সংশ্লিষ্টদের, চান ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। এত বড় দুর্যোগেও ওই বাড়িগুলি দাঁড়িয়ে আছে কোন শক্তিতে? সেজন্য প্রয়োজন উচ্চ শক্তির নির্মাণ সামগ্রীর ব্যবহার, যেমন জিপিএইচ কোয়ান্টাম B600DR, বাংলাদেশের উচ্চ শক্তি সম্পন্ন একমাত্র রড। আজ ও আগামীকাল শনিবার দুদিন সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত ঢাকা ছাড়াও নরসিংদী, নারায়ণগঞ্জ ও গাজীপুরে কারফিউ শিথিল থাকবে। রাতে ধানমন্ডিতে নিজ বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সমন্বয় সভা শেষে কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বলেন, চলমান কারফিউ সম্পূর্ণ তুলে নেয়ার বিষয়ে সরকার আপাতত ভাবছে না, পরবর্তীতে পরিস্থিতি বুঝে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নাশকতা সৃষ্টিতে যারা সহায়তা করেছে এবং অর্থের যোগান দিয়েছে তাদের বিরুদ্ধে সরকারের অভিযান অব্যাহত থাকবে। ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর মহানগর, গাজীপুর জেলা, নারায়ণগঞ্জ, নরসিংদী জেলার কারফিউ যেভাবে চলছে সেটা অব্যাহত থাকবে। আগামী শুক্রবার হতে শনিবার পর্যন্ত সকাল 8টা হতে বিকাল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। আমরা চাই যে এই মানুষটি আসলেই দোষী তাকেই বের করার জন্য, সেই জন্যই আমাদের এই চিরুনি অভিযান চলছে এবং এটা যতদিন পর্যন্ত আমরা সবাইকে ধরতে না পারবো ততদিন পর্যন্ত এই অভিযান চলবে। একের পর এক পরীক্ষা পেছনে দুশ্চিন্তায় শিক্ষার্থী ও অভিভাবকরা। পরীক্ষার প্রস্তুতিতে মনোনিবেশে ঘাটতি, রেজাল্ট, উচ্চশিক্ষা ভর্তির প্রস্তুতি সব মিলিয়ে সংকটকালীন সময়ে আছেন শিক্ষার্থীরা। শিক্ষাবিদদের পরামর্শ, যতই অস্বস্তি থাকুক না কেন পরীক্ষা প্রস্তুতির দিকে খেয়াল রাখতে হবে। কর্তৃপক্ষ বলছে, শুধু এবারের পরীক্ষা নয়, এভাবে চলতে থাকলে আগামী বছরের এইচএসসি পরীক্ষাও নির্ধারিত সময় শুরু করা কঠিন হবে। মাহি ভুইয়া এবারের এইচএসসি পরীক্ষার একজন পরীক্ষার্থী। কয়েকটি পরীক্ষা দিয়েছেন ভালোভাবেই। পরীক্ষা স্থগিতের খবরে প্রস্তুতিতে কিছুটা ছেদ পড়ার কথা জানান তিনি। আগে যেরকম প্রথম পরীক্ষা চলছিল, রানিংয়ে পড়া হচ্ছিল, সব কিছু হচ্ছিল ভালোভাবে। এখন পরীক্ষা স্থগিতের কারণে তা হচ্ছে না। অ্যাডমিশনের জন্য প্রস্তুতি নিতে হবে, সব কিছু মিলিয়ে আর কি এই রেজাল্টের উপর এটা আবার ইম্প্যাক্ট করবে। সন্তানের পরীক্ষা, প্রস্তুতি ও ফল নিয়ে শঙ্কায় আছেন অভিভাবকরা। যেভাবে কন্টিনিউ করে তারা পরীক্ষাটা দেওয়া শুরু করেছিল, এখন কিন্তু সেই প্রস্তুতিটা একটু এলোমেলো হয়ে গেছে। পরীক্ষাটা আবারও শুরু হয়, আমি মনে করি আগের মতো সে অবস্থানটা তাদের থাকবে না। বিশেষ করে যারা মেধাবী তাদের একটু রেজাল্ট খারাপ হতে পারে। শিক্ষাবিদের পরামর্শ, সব চাপ কাটিয়ে প্রস্তুতি নিতে হবে ভালোভাবে। হয়তো এই ছেলেটা ভালো করে যদি পরীক্ষা একটানা হয়ে যেত, সে কিন্তু একটা ভালো রেজাল্ট করতে পারতো। কিন্তু এই মাঝখানের এই অস্থিরতার জন্য, এই থামিয়ে দেওয়ার জন্য ও কিন্তু হয়তো দেখা গেছে যে কাঙ্ক্ষিত রেজাল্টটা সেটা সে করতে পারবে না। ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা যেগুলো আছে সেগুলো আস্তে আস্তে পিছাতে থাকবে। মেডিকেলের ভর্তি, বুয়েটের ভর্তি, সমস্ত কিছু জায়গার মধ্যে এক ধরনের ব্যাকলগ তৈরি হবে। ওরা যে কাজটা করা উচিত যে তারা রেগুলার পড়াশোনা যেটা আছে সেটাই তারা করবে এবং এতে করে তাদের যখনই পরীক্ষা শুরু হোক তখন তারা পরীক্ষা দিবে। কোটা আন্দোলনজনিত সৃষ্ট সংকটের কারণে এখন পর্যন্ত এইচএসসির 8টি বিষয়ের পরীক্ষার তারিখ স্থগিত করা হয়েছে। এভাবে চললে আগামী বছরের পরীক্ষা যথাসময়ে শুরু হওয়া নিয়ে জটিলতার সৃষ্টি হতে পারে। আমরা যেহেতু বলছি যে আমাদের পরীক্ষা শেষে আমরা 60 দিনের মধ্যে রেজাল্ট দেব, তাতে করে তাদের উচ্চশিক্ষায় ভর্তি তো ওখানে হওয়ার সুযোগ আছে। আমাদের যে সিলেবাস এবং শিক্ষণকালীনের যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমরা আবার কর্মপরিকল্পনা করব, যে যাতে করে আমরা এই যে উচ্চ মাধ্যমিকের যে টাইম ডিউরেশন থাকে আগামী পরীক্ষার জন্য, সেটিকে আমরা কিভাবে মিনিমাইজ করে একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসতে পারি, সেগুলো নিয়ে আমাদের আবার একটা কর্মপরিকল্পনা করতে হবে। আগস্টের মধ্যে পরীক্ষা শেষ করে অক্টোবর নাগাদ এইচএসসির ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে বলে জানান শিক্ষা বোর্ডগুলোর সমন্বয়ক। নুনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। বেড়িবাঁধ ভেঙে প্লাবিত কক্সবাজারের 2 উপজেলার বিস্তীর্ণ জনপদ, ঘরবাড়ি, ফসলি জমি ডুবে যাওয়ায় দিশেহারা কয়েকশো পরিবার। ভুক্তভোগীদের অভিযোগ, প্রকল্পে অনিয়ম দুর্নীতির কারণে টেকসই হয় না বেড়িবাঁধ, ভাঙন প্রতিরোধে এই উদ্যোগ। তবে নতুন প্রকল্প প্রস্তাব মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় বলে জানান স্থানীয় সংসদ সদস্য।
কুতুবদিয়ার আলী আকবর ডেইল ইউনিয়নের একাংশে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত ঘরবাড়ি, পুকুর, রাস্তাঘাট, ফসলি জমি। কুতুবদিয়ার বড়ঘোপ, কৈয়ারবিল এবং মহেশখালীর মাতারবাড়ি, ধলঘাটা ইউনিয়নের প্রায় সবাই ক্ষতিগ্রস্ত। মসজিদও বিলীন হওয়ার পথে। খালি দুয়ার বেমাগি দেশি জিনিস সাথী ব্যাংক গেল দেশে কষ্ট আছে খালি বা বড় ইয়ে পানি আড়ে শুনে এবার দিদি চাইলে ইয়ে বা আইল দেও আইয়ে যা বান্ডি যা পশ্চিম পাশে যদি জিও ব্যাগ হয় তাহলে আমার এখানে 3 স্তরের মাল, বাড়ি, ঘর রক্ষা পাবে। বেড়িবাঁধের ভাঙন প্রতিরোধে নেই কার্যকর উদ্যোগ, ফলে জোয়ারের পানিতে ডুবছে পুরো জনপদ। বেড়িবাঁধের অবস্থা খুব করুণ। এখানে বড় আকারের দুটো ভাঙা, টোটাল মিলে 250 পরিবার বেড়িবাঁধের বাড়ি যারা আছে তাদের বাড়ি ওই সাগরের জলশ্বাস ওই লোনা পানি বাড়িতে ডুবছে আর কি। প্রকল্পে অনিয়ম দুর্নীতির কারণে বেড়িবাঁধ টেকসই হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। যে কোনো মূল্যে যে কোনোভাবেই এই টেকসই বেড়িবাঁধ দিতে না পারলে আমাদের কুতুবদিয়ার সমস্ত উন্নয়ন প্রক্রিয়া ব্যাহত হবে। যেগুলো একটু নর্মাল এগুলো ফেটে যায়, এগুলো বালুগুলো সরে যায়, বালু দিয়ে জি করে দিয়ে 2 নম্বর জিও ব্যাগ। এরকম বরাদ্দ মানে সবসময় আসে, কিন্তু বরাদ্দ আসলে যথাযথ কাজ হয় না। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস স্থানীয় সংসদ সদস্য ও পানি উন্নয়ন বোর্ডের। আমরা পার্মানেন্টলি এটি সুরক্ষা দেওয়ার জন্য একটি প্রকল্প প্ল্যানিং কমিশনে অনুমোদনের অপেক্ষায় আছে। সুপার ড্যাক নির্মিত হওয়ার আগে যাতে এলাকা সুরক্ষিত হয়, আপৎকালীন সময়ের জন্য আমরা জরুরি সব ধরনের ব্যবস্থা নিব। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ। সুপার টাইফুন গায়ামির তাণ্ডবে ফিলিপাইন ও তাইওয়ানে নিহতের সংখ্যা বেড়ে 25 জনে দাঁড়িয়েছে। ঝড়ের প্রভাবে রাজধানী ম্যানিলা সহ আশপাশের শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, তলিয়ে গেছে বিস্তীর্ণ এলাকা। এখনও পানিবন্দী প্রায় 4 লাখ মানুষ। বৃহস্পতিবার রাতে ঝড়টি আঘাত হানে চীনের দক্ষিণ পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে। এর প্রভাবে ভারী বৃষ্টিপাত হচ্ছে প্রদেশ জুড়ে। এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট ও ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট এবং ভেঙে গেছে বেশ কয়েকটি সেতু ও সংযোগ সড়কও। এতে চরম বিপাকে বাসিন্দারা। জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। ঝড়ের কারণে সব ফ্লাইট বাতিল ও ট্রেন পরিষেবা স্থগিত করা হয়েছে। এছাড়া ভূমিধস এবং বন্যার পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। সরিয়ে নেওয়া হয়েছে প্রায় 2.5 লাখ বাসিন্দাকে। মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট এল চ্যাপোর ছেলে এল মায়োকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বাহিনী। টেক্সাসের এল পাসো থেকে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। ওয়াকিন গুজম্যান নামে তার এক সহকারীকেও আটক করে নিরাপত্তা বাহিনী। বিবৃতিতে বলা হয়, চার্টার করা বিমানে এল পাসো বিমানবন্দরে অবতরণের পরপরই তাদের গ্রেফতার করা হয়। 2019 সালে এল চ্যাপোকে গ্রেফতার করে নিরাপত্তা বাহিনী। এরপর থেকেই তার মাদক চক্র সিনোলা কার্টেল পরিচালনা করে আসছিল এল মায়ো। সাম্প্রতিক বছরগুলোতে সিনোলা কার্টেল যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য সবথেকে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই চক্রই যুক্তরাষ্ট্রের সবথেকে বেশি পরিমাণ ফেন্টানিল মাদক সরবরাহ করে থাকে। কেবল যুক্তরাষ্ট্র নয়, বিশ্বের অন্তত 50টি দেশে মাদক পাচার করে সিনোলা কার্টেল।